ইরান রাইট নাও টিল নাও এখন পর্যন্ত অ্যাডভান্টেজাস পজিশন আছে। ইসরায়েল তাদের অবস্থাটা খুবই খারাপ। মোসাদের যে গোয়েন্দা তৎপরতার সাথে যারা সম্পর্কিত ছিল, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তারা তথ্য উপাত্ত দিচ্ছিল ইরান থেকে, সেই গ্রুপটাকেও তারা অনেক আইডেন্টিফাই করে অলরেডি তাদেরকে অলরেডি এক্সিকিউট করা হয়েছে। আর আপনি যদি ভূমধ্যসাগরের ইরানের সেই কাছাকাছি যাবেন, আপনার হরমুজ প্রণালী তো ইরান অলরেডি বন্ধ করে দিয়েছে। ইরান এবং ইসরায়েল যে ঘটনাটা এখন, এটা আসলে আর মনে হয় না শুধু ইরান যে রাজনৈতিক কৌশলগুলো করেছে, ইরান যে রাজনৈতিক কৌশলের মাধ্যমে দখলদারদের পরাজিত করেছে, হয়তোবা বিশ্ব অবাক হয়েছে। বিশ্বর পাশাপাশি ইরানের এই কৌশলের কাছে অবাক হয়েছে দখলদাররা নিজেরাই। তারা কখনো কল্পনা করে নাই, কখনো চিন্তা করে নাই যে ইরান তাদের উপর এতটা ভয়াবহ তাণ্ডব চালাবে। দর্শক, আপনাকে জানাবো, এর আগে এই বিষয়ে নিয়ে আলোচনা করেছে সাবেক একজন সেনা কর্মকর্তা। তারা আলোচনা শুনি ইরানের এই সমস্ত কৌশলের কাছে কিভাবে ধরাশয়ী হয়ে পড়লো দখলদাররা। ইসরায়েল তাদের অবস্থাটা খুবই খারাপ। মোসাদের যে গোয়েন্দা তৎপরতার সাথে যারা সম্পর্কিত ছিল, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তারা তথ্য উপাত্ত দিচ্ছিল ইরান থেকে, সেই গ্রুপটাকেও তারা অনেক আইডেন্টিফাই করে অলরেডি তাদেরকে অলরেডি এক্সিকিউট করা হয়েছে। আর আপনি যদি ভূমধ্যসাগরের ইরানের সেই কাছাকাছি যাবেন, আপনার হরমুজ প্রণালী তো ইরান অলরেডি বন্ধ করে দিয়েছে। ইরান এবং ইসরায়েল যে ঘটনাটা এখন, এটা আসলে আর মনে হয় না শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ। এটার ইম্প্যাক্ট আসলে এখন ২ টা ব্লকের মধ্যে খুব স্ট্রংলি পড়ছে। একটা হচ্ছে ইউরোপিয়ান ব্লক, আরেকটা হচ্ছে আমাদের মিডল ইস্ট মুসলিম কান্ট্রি গুলো। এবং আজকেও দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন তারা একটা মন্তব্য করেছে যেটা ডিপ্লোম্যাটিক সলিউশন এর দিকে আমাদের যাওয়া উচিত। বাট এখানে আবার whereas এবার এই যুদ্ধে আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। যেমন ধরেন সৌদি আরব কিন্তু কখনো এরকমভাবে বক্তব্য দেয়নি। সৌদি আরব একটা কথা বলেছে আজকেও, যেটা স্টেটমেন্টে প্রকাশ পেয়েছে, যে মুসলিম কান্ট্রি গুলো ইরানের সাথে আছে। তো এক্সেপশন গুলো আমি আসলে আপনাকে এখানে তুলে ধরার চেষ্টা করব, যে আমরা পূর্বে ইরান ইরাক ক্রাইসিস, ইরান ইসরায়েল ক্রাইসিসটা দীর্ঘদিন ধরে চলে আসছে। গত ৪০ বছরে ভেরি সিস্টেমেটিক্যালি ইরান কিন্তু সরি ইসরায়েল কিন্তু আপনার আম আ ইয়াকে আ আ মা ইরান সম্পর্কে ইনফরমেশনটাকে সে মানে ক্যাম্পেইন করে আসছে। যে ইরানে আ আ পরমাণু অস্ত্র আছে, ইরানে এটা আছে, ওটা আছে। অনেক কিছু নিয়ে তারা একটা সিস্টেমেটিক ওয়েতে ক্যাম্পেইন করে আসছিল। whereas এই ইসরায়েলে কিন্তু তাদের কাছে কমপক্ষে মানে ধারণা করা হয় 75 থেকে ৪০০ মতো নিউক্লিয়ার ওয়েপন আছে। এখন সেই ইসরায়েল কিন্তু তারা নন নিউক্লিয়ার প্রলিফারেশন এগ্রিমেন্ট তারা কিন্তু সাইন করেনি। সেই ট্রিটিতে সাইন করেনি। তারপরে তারা কিন্তু কোথাও ডিক্লেয়ারও করেনি তাদের কি আছে না আছে। তারা আপনার ইভেন কোন ইন্সপেকশন টিমকে তারা তাদের কান্ট্রিতে প্রবেশ করতে দেয়নি। whereas ইরানের ক্ষেত্রে কিন্তু উল্টা। ইরান কিন্তু তারা আ তা তাদের কান্ট্রিতে কিন্তু আপনার যে ইন্টারন্যাশনাল আ আ নিউক্লিয়ার যে এজেন্সি তারা ভিজিট করে আসছে। তাদের ইন্সপেকশন রিপোর্ট তারা সাবমিট করেছে। সেখানে এই ইরান কিন্তু সব জায়গায় পজিটিভ জেস্চার দেখেছে, এবং ইরান কিন্তু পার্শ্ববর্তী দেশগুলোর প্রতি কখনো হস্টাইল অ্যাটিটিউডটা দেখায়নি। যেটা ইসরায়েল সবসময় তার প্রতিবেশী কান্ট্রি গুলোর সাথে একটা হস্টাইল আচরণ দেখাচ্ছে। সো এই জায়গাটাতে ইসরায়েলের এই আ আ কন্টিনিউয়াস ইসরায়েলের যে একটা একতরফা তার যে একটা হিপোক্রেসি, এটা আমার মনে হয় মুসলিম কান্ট্রিরা বর্তমানে কিছুটা হলেও বুঝেছে। যে কারণেই এই ১ম বারের মতো ইসলামিক স্টেট গুলো বা মুসলিম কান্ট্রি গুলো ইরানের পাশে দাঁড়িয়েছে। আর একই সাথে মিডল ইস্টের বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি গুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের মধ্যে কেউ হচ্ছে অনেকটা অ্যাগ্রেসিভ ওয়েতে, আবার অনেকটা খুব সফট, কেউ ডিপ্লোম্যাটিক। যেমন ধরেন এখানে ফ্রান্স, ইউএসএ তারা তারা স্টেটমেন্ট দিয়েছে, যেটা মানে এখানে মানে ওই আ এটাকে বুঝিয়েছে যে সেলফ ডিফেন্স নামক একটা শব্দ ইউজ করেছে। যে ইসরায়েল যেটা করেছে এটা পার্ট অফ সেলফ ডিফেন্স। যেই শব্দটাকে কয়েন করার চেষ্টা করছে আপনার ফ্রান্স, তারপরে আমেরিকা সহ কয়েকটা কান্ট্রি। কিন্তু ইউরোপিয়ান আদার কান্ট্রি গুলো তারা কিন্তু এই সেলফ ডিফেন্স শব্দটা ইউজ করে না। তারা বলে যেটা হয়েছে আ এটা ডিপ্লোম্যাটিক সলিউশন প্রয়োজন। সো আমরা ইউরোপিয়ান কমিউনিটির মধ্যে ২ ধরনের স্টেটমেন্ট পাচ্ছি। বাট মিডল ইস্টের কমিউনিটির মধ্যে কিন্তু এক ধরনের স্টেটমেন্টই আছে। পাশাপাশি এখানে সৌদি পাকিস্তান কিন্তু ইরানের পক্ষে অনেক স্ট্রংলি দাঁড়িয়েছে। তারা যে স্টেটমেন্ট গুলো দিয়েছে অনেকটা প্রকাশ্যে। আর এছাড়া যদি আমরা আরো আরেকটা দেখি, সেটা হচ্ছে যে রাশিয়া এবং চীনের অবস্থানটা কি? অলরেডি রাশিয়া, চায়না তারা কিন্তু ইরানের সাথে একটা মিলিটারি আপনার এক্সারসাইজ করার একটা কন্ডাক্ট করার কিন্তু তারা একটা আ মা মানে এগ্রিমেন্টও তারা সাইন করেছে, এবং তারা মিলিটারি এক্সারসাইজটা করবে এরকম টাইম ডেডলাইন তারা তৈরি করেছে।
কিন্তু সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইরানের পাশে রাশিয়া আছে, চায়না আছে, যেহেতু মিলিটারি তাদের সাথে সামরিক সম্পর্ক আছে, আর একই সাথে পাকিস্তান তাদের সাথে আছে। সো আর মিডল ইস্ট কান্ট্রিগুলো যদি অ্যাকচুয়ালি আমেরিকাকে জায়গা না দেয়, তাহলে অ্যাকচুয়ালি ইসরায়েল এই জায়গায় কিন্তু একটা স্কেপ গট হয়ে যাবে, বলির পাঠা হবে। কারণ ইসরায়েল ওই জায়গা থেকে ইরানের মতো একটা ভাস্ট কান্ট্রিকে সে খুব যে একটা কিছু একটা করতে পারবে, দ্যাটস নট দ্যাট ইজি। আর এই জায়গাটাতে বিশেষ করে গ্লোবাল লিডার যারা আছে, অনেকেই এখানে একটা হিপোক্রেসি বা এখানে শো করছে। যেমন ধরেন এখানে বিশেষ করে আমরা অনেক গ্লোবাল লিডারকে দেখতে পাই যে আপনার ইউক্রেন নিয়ে অনেক কথা বলেছে, ইউক্রেনের পাশে অনেক সিম্পেথি দেখিয়েছে, দাঁড়িয়েছে। কিন্তু আপনার এখানে দেখা যায় যে এই জায়গাটাতে ইরান বা কোনো ইসলামিক কান্ট্রিগুলোর সাথে কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু পাশে দাঁড়ায় না। আবার একই সাথে দেখেন যে ইরানের সাথে ইসরায়েলের আক্রমণটাকে যেভাবে সেলফ ডিফেন্স বলা হচ্ছে, একই আচরণটা যদি আজকে কোনো মিডল ইস্টের কোনো কান্ট্রি করতো, ধরেন এটা ইরান বা যে কোনো কান্ট্রি যদি অন্য কান্ট্রিতে এত ভিতরে ঢুকে হামলা করতো, আপনি আপনার ক্ষেপণাস্ত্র হামলা করতো, যেটা সরাসরি একটা মিলিটারি অ্যাকশনের ডাইরেক্ট রিফ্লেকশন। আপনি মিলিটারি অ্যাকশন কিন্তু একটা অন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এভাবে করতে পারেন না। সো এটা করতে গেলে এতদিনে জঙ্গি রাষ্ট্র এটা ওটা বলে ইরাকে যেটা ওয়ার অন টেরর নামে যেটা করেছিল আমেরিকা, সেইম ইরাকের মতো একটা ঘটনা আজকে কিন্তু ইসরায়েলের উপর শুরু, মানে ইরানের প্রতি আমেরিকা করত। তো এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমেরিকান ক্লিয়ার হিপোক্রেসি রিফ্লেক্ট হচ্ছে। তারপরে এখানে ইরানের দিক থেকে আরো একটা সাফল্যের দিক আছে যে তারা তাদের দেশে কিন্তু অনেকগুলো মোজাদের যে গোয়েন্দা তৎপরতার সাথে যারা সম্পর্কিত ছিল, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তারা তথ্য উপাত্ত দিচ্ছিল ইরান থেকে, সেই গ্রুপটাকেও তারা অনেক আইডেন্টিফাই করে অলরেডি তাদেরকে অলরেডি এক্সিকিউট করা হয়েছে, যেটা আমি পত্রিকা কয়েকটা জায়গায় দেখলাম। সো এটা ইরানের জন্য বড় একটা সাফল্য। হ্যাঁ, আর এক্সিকিউট করা, তাদেরকে ফাঁসি দেওয়ার চেয়ে বড় গুরুত্বপূর্ণ, আই এম শিওর তাদের কাছ থেকে অনেক তথ্যও পেয়েছে। আপনি যখন একটা গুপ্তচরকে আপনি ধরতে পারবেন, অ্যারেস্ট করতে পারবেন, ওই গুপ্তচরের মাধ্যমে কিন্তু আপনি আরো অনেক তথ্য পেতে পারবেন। গুপ্তচর অ্যারেস্ট করার সবচেয়ে বড় সাফল্য যেটা থাকে, গুপ্তচরকে হত্যা করা না, গুপ্তচরকে অ্যারেস্ট করার সবচেয়ে বড় সাফল্য থাকে ইনফরমেশন আপনি ভান্ডার তার কাছ থেকে পাবেন, আরো বাকি গুপ্তচর সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এই জন্য সাধারণত গুপ্তচরকে অ্যারেস্ট করার পর তৎক্ষণাৎ ডিক্লেয়ার করা হয় না। তো তাদেরকে যদিও আজকে এক্সিকিউট করা হয়েছে, আই এম শিওর তারা মিলিটারি অনুযায়ী, আমরা যেটা জানি স্ট্র্যাটেজি অনুযায়ী, তাদেরকে অবশ্যই এখন অ্যারেস্ট করা হয়নি। কিন্তু ইরানের মানে এত 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 খুব স্পর্শকাতর জায়গাগুলিতে এভাবে টার্গেট মোতাবেক মানে হিট করা ইসরায়েলের পক্ষ থেকে এবং ইরানের একদম সর্বোচ্চ মিলিটারি অফিসারদেরকে হত্যা করার পেছনে কি তাহলে গুপ্তচরদের একটা ভূমিকা রেখেছে? অবশ্যই আপনি যদি ভিডিও দেখে থাকেন, একদম বেডরুম বরাবর আপনার ক্ষেপণাস্ত্র হামলা। ইটস নট দ্যাট ইজি। এটা একদিনের এক মুহূর্তের কাজ না। এটার জন্য আপনাকে প্রচুর ম্যাপিং করতে হয়েছে, স্যাটেলাইটের সহযোগিতা নিতে হয়েছে, তাদের অবস্থানগুলোর পেছনে লেগে থাকতে হয়েছে। স্যাটেলাইট দিয়ে আপনি লোকেশন ট্র্যাক করতে পারেন, বাট ওই ব্যক্তির মুভমেন্ট তো স্যাটেলাইটে সর্বক্ষণ ট্র্যাক করা ইজ নট দ্যাট ইজি। এইটা তো আপনি গুপ্তচররা আপনাকে কনফার্ম করেছে যে হ্যাঁ, সে অমুক বিল্ডিং আছে, অ্যান্ড ইউ মার্ক দ্যাট লোকেশন। ওই লোকেশনটা মার্ক করেছে আপনার যে ক্ষেপণাস্ত্র যে হামলা করবে, এই মার্কটা করেছে স্যাটেলাইট সহযোগিতায়। কিন্তু তারা যে ওই রুমেই থাকে, ওই কক্ষেই থাকে, এত কিছু কিন্তু শুধু স্যাটেলাইটে না। এটার জন্য আপনার গুপ্তচরদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন ছিল, যেটা ইরানের ক্ষেত্রে হয়েছে। এবং আমি মনে করি এই জায়গাটা ইরানের অনেক বড় একটা সাফল্য যে তারা কুড আইডেন্টিফাই, যেটা আমাদের, এবং তারা ইরান সবচেয়ে একটা বড় ব্যাপার কি, এই যে দেখবেন যে আমরা আমরা আমাদের যে মিডল ইস্টের মধ্যে সিয়া সুন্নি নামে একটা একটা স্টোরি সিস্টেমেটিক, যে একটা স্টোরি মেকিং করা হচ্ছে, যেগুলো ইসলাম বিদ্বেষী বা ইসলামের আপনি সিস্টেমেটিক বলছেন, কিন্তু আমাদের দেশেও তো দেখি এটা নিয়ে খুবই পাগল, শিয়া মানেই শত্রু, এই ব্যাপারটা এটা উত্তর দিচ্ছি, এটা আমাদের দেশে না জানার কারণে করে। আপনি আমাকে একটা উত্তর দেন, আমাদের দেশের মানুষ এত জ্ঞানী প্রজ্ঞাবান হয়ে থাকে, তাহলে সৌদি আরব তো সুন্নি দেশ, তাহলে সৌদি আরব কিভাবে আপনার একটা সুন্নি দেশ হয়ে কেন তারা পারলো না ইসরায়েলের পাশে দাঁড়াতে? ইসরায়েলি যারা, তারা তো সবাই, সরি মানে প্যালেস্টাইনের সবাই তো মুসলিম সুন্নি। প্যালেস্টাইনে আমি তো প্যালেস্টাইনি অফিসারদের সাথে মিলিটারি ট্রেনিং করেছি, আমার সাথে 11টা অফিসার ছিল প্যালেস্টাইনের। আমার গতকালকেও তার মধ্যে একজনের সাথে কথা হয়েছে, রেগুলার আমার সাথে যোগাযোগ আছে। অল অফ দেম আর সুন্নি। সো আপনি প্যালেস্টাইনের সুন্নি মুসলিমদের পাশে আমার সুন্নি সৌদি আরব দাঁড়াইতে পারলো না, সেখানে ইরান এসে দাঁড়ালো পাশে। সো আপনি এক্ষেত্রে সিয়া সুন্নি মানে আসলে কি? এটার মধ্যে কিছু আমাদের মানে কিছু মতভেদ থাকতে পারে,
বাট তাগিদাগত এই জায়গাটা বিভেদ তো আমাদের দেশেও এটাকে আছে, আমাদের এটাকে দেশেও তাগিদে নিজেদের মধ্যে আছে। এটাকে সিস্টেমেটিক ওয়েতে এই বিভেদটা তৈরি করা হচ্ছে। মানে একটা হচ্ছে আপনার সাথে আমার ঝগড়া থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু ওই ঝগড়াটাকে মান অভিমানটাকে প্রতিপক্ষ এটা মারাত্মক শত্রুতায় আপনার পরিণত করার চেষ্টা করছে। তো এখানে শিয়া সুন্নি বিষয়টা, তো এখানে তাদের তাদের তো এক আল্লাহকেই তারা বিশ্বাস করে, তারা তো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা হয়তো আলীকে গুরুত্ব দিচ্ছে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো কম গুরুত্ব দিচ্ছে, হোয়াটএভার, বাট তার ইসলামের বেসিক হিস্ট্রি গুলো তো তাদের সাথে খুব আমাদের সবাই ডিফারেন্স মানে নাই। না, তার চেয়ে বড় কথা হলো সেগুলো আমাদের কাছে বড় কথা। সেগুলো সবচেয়ে বড় কথা হলো যে এই যে ইরান যে কোনো মুসলিম অন্যান্য মুসলিমদের যেমন প্যালেস্টাইনের কথা বললেন, এটা বড় একটা উদাহরণ। তারা কিন্তু মুসলিম হিসাবে সেখানে পাশে গিয়ে দাঁড়াচ্ছে, বা এক্স্যাক্টলি। অন্যান্য, হ্যাঁ, অন্যান্য দেশগুলো মুসলিমদের প্রতি মুসলিম যে একটা দায়িত্ব, পাশে দাঁড়ানোর দায়িত্ব, সেটা কিন্তু তারাও পালন করছে। সুতরাং সেই জায়গা থেকে আমরাও তাদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে উচিত বলে মনে করি। এই কারণেই মানুষের জায়গা থেকে মানুষ ইরানকে সমর্থন করছে। তবুও এর মধ্যে এই বিপত্তি আপত্তি, এখন সৌদি আরব কি যথাযথ ভূমিকা পালন করছে বলে মনে করছেন এখন একদম এবং একটা সৌদি আরবের এই ভূমিকাটাই কিন্তু আমার মনে হয় আপনার সালমান, যিনি এখন সৌদি আরবের আপনার প্রশাসনিক ক্ষমতা যার হাতে, তিনি কিন্তু অ্যাকচুয়ালি তাকে যেটা দেখা যাচ্ছে, তিনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সৌদি আরবে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কিছু জায়গায় বিতর্ক হয়েছে, কিছু ভালো কাজও করেছেন, বিতর্কিত কাজও করেছেন। যেমন মেয়েদের পর্দা সংক্রান্ত বিষয়টা, ধর্মীয় কিছু কিছু বিষয়ে তার বিতর্ক আছে, বাট একই সাথে তার কিছু সৎ সাহসিকতার পরিচয় প্রকাশ পেয়েছে। এবং সৌদি আরবের এই ভূমিকাটার কারণেই কিন্তু এখন পর্যন্ত আমেরিকা এত বড় একটা সুযোগ পেয়েও কিন্তু কিছু করতে পারছে না। আপনি চিন্তা করেন, ওখানে কিন্তু আমেরিকার অনেকগুলো তাদের এয়ার বেজ আছে, তাদের মিলিটারি বেজ আছে। সেই মিলিটারি বেজগুলো কিন্তু এখনো কাজে লাগাতে পারছে না। এবং সৌদি আরব সহ মিডল ইস্ট কান্ট্রিগুলো পরিষ্কার ডিক্লার করে দিয়েছে যে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না। সো এটা আকাশসীমা ব্যবহার করতে না পারলে তারা স্থলপথে বা জলপথে ইরানের কিছুই করার মতো সুযোগ খুব একটা নেই। আর আপনি যদি ভূমধ্যসাগরের ইরানের সেই কাছাকাছি যাবেন, আপনার হরমুজ প্রণালী তো ইরান অলরেডি বন্ধ করে দিয়েছে। তো সেখান দিয়ে আপনি পারবেন না। তো অনেকগুলো বন্ধ করে দিয়েছে, স্ট্র্যাটেজি এটা বন্ধ করার কথা বলেছে, দিয়েছে কিনা জানি না। বলেছে, মানে ওখানে তো যাতায়াত বন্ধ এখন। আমি যতদূর লাস্ট খবর যতদূর জানি, সেখানে কোনো জাহাজ বা কোনো কিছু যাচ্ছে না। কারণ তারা জানে ওখান থেকে গেলেই হয়তোবা হুতি আছে ওখানে, তারপরে ইরানের অনেক এটা আক্রমণ করতে পারে। তো সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে ইরান রাইট নাও, টিল নাও, এখন পর্যন্ত অ্যাডভান্টেজাস পজিশনে আছে। আর ইসরায়েল, তাদের অবস্থাটা খুবই খারাপ। এবং ইসরায়েলের শুধু একটা দিক তাদের জন্য ফেভারেবল, সেটা ছিল যে তাদের বাংকারগুলো তৈরি করা ছিল, যে কারণে আপনার প্রাণহানিটা হতো অসম্ভব রকমের, মানে ম্যাসিভ নাম্বারের প্রাণহানি হতো। যেটা হয়নি শুধু তাদের দুইটা বিষয়, একটা হচ্ছে তাদের অ্যালার্ট সিস্টেম আছে, যে যখন কোনো ক্ষেপণাস্ত্র ওদের দেশে আসার সম্ভাবনা থাকে, 15 থেকে 20 মিনিট আগে তাদেরকে একটা অ্যালার্ট দেওয়া হয়। এটা একটা সফটওয়্যার সিস্টেম। হ্যাঁ, তো এই অ্যালার্ট সিস্টেমের কারণে তারা সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে কি আছে যে আপনি অ্যালার্ট সিস্টেম আছে কিন্তু আপনার শেল্টার নেই, ওদের জন্য আবার শেল্টার তৈরি করা আছে, আপনার বাংকার গুলো তৈরি করা আছে। সো তাদের এই জিনিসগুলো থাকার কারণে অনেক ছোট্ট আয়োজন, অনেক অনেক বেশ গোছানো আয়োজন, স্বাভাবিক। আদারওয়াইজ যে ধ্বংসযজ্ঞ যা হয়েছে, আপনি তো এই আয়রন ডোম সম্পর্কে ভালো জানবার কথা। আয়রন ডোম কি রক্ষা করতে পেরেছে তাদেরকে? না, আপনি চিন্তা করেন যে ইরানের একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েল পর্যন্ত আসতে, দর্শক আলোচনা শুনে বুঝতে দেখলেন যে আসলে ইরান অনেক কৌশলগতভাবে এগোচ্ছে। হয়তো ইরানের কাছে অস্ত্র কম, ইসরায়েলের চাইতে অস্ত্র অনেক কম, কিন্তু তারপরও তারা যে কৌশল এগোচ্ছে, কাজ করছে, সেটা কিন্তু ভালো কাজ করছে। সেটা কিন্তু তারা সফলতা দেখতে পাচ্ছে, সফলতার দিক দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। যদি তাদেরকে এখন সামরিকভাবে সহায়তা করা হতো, তুরস্ক আছে, রাশিয়া আছে, এরা যদি সামরিকভাবে অস্ত্র দিয়ে সহায়তা করে, আমার মনে হয় যে পৃথিবীর বুক থেকে এই দখলদারদের মুছে দেওয়ার একটা সময় এসেছে। এবং পাশাপাশি এই আমেরিকাকে শিক্ষা দেওয়ার একটা সময় এসেছে। এখন শুধুমাত্র সাহায্য প্রয়োজন। এখন কথা হলো, সাহায্য কি করবেন তুরস্ক বা এরা যারা আছেন, তারা কি সাহায্য করবেন? আমার আসলে মনে হয় না তারা সাহায্য করবেন, কারণ তারা রাজনৈতিকভাবে তারা ক্ষমতার লোভে পড়ে আছেন। আর ক্ষমতার লোভে তারা এই কাজগুলো করেন। ক্ষমতার লোভে যদি তাদের ইরান আমেরিকাকে সহায়তা করতে হয়, তারা সেই আমেরিকাকে সহায়তা করবে, ইরানকে সহায়তা করবে না। মোটামুটি আমি যতটুকু মনে করি, পৃথিবীর ইতিহাসে বর্তমান যে পরিস্থিতি, সেখানে কেউ রাজনীতি করে ইসলামের জন্য বা ইসলাম প্রতিষ্ঠার জন্য এমন কোনো দেশ বা রাষ্ট্রনায়ক নেই। সবাই নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত পরিপুক্ত করার জন্যই রাজনীতি বা আমি বলবো দল করে। এবং